শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আন্দোলনের নামে যারা তাণ্ডব চালিয়েছে দেশবাসীর কাছে তাদের বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনে আহতদের দেখতে সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান তিনি। তাদেরকে সহায়তার প্রতিশ্রুতি দেন, বলেন উন্নয়ন এবং অর্থনীতি ধ্বংসের জন্যই বিএনপি জামাত ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পরে ক্ষতিগ্রস্ত সেতু ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন করেন তিনি। দেশের বিভিন্ন স্থানে কারফিউ শিথিলের মেয়াদ ধীরে ধীরে বাড়ছে। ছুটির দিন হলেও আজ অনেকটাই কর্মব্যস্ত ছিল রাজধানী ঢাকা। জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। এদিকে অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রায় পর্যটক শূন্য রাঙামাটি জেলা। এবং বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়েছে। এতে মাসের শেষ 2 দিন দক্ষিণ এবং পূবের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। জোয়ারের উচ্চতা বেড়ে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর পানি বিপদসীমার 69 সেন্টিমিটার উপরে উঠেছে। অন্যদিকে রাজশাহী এবং রংপুর বিভাগের উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। এবারে বিস্তারিত। দেশের উন্নয়ন এবং অর্থনীতিকে পঙ্গু করার জন্যই বিএনপি জামাতের সন্ত্রাসীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের নামে যারা তাণ্ডব চালিয়েছে দেশবাসীর কাছে তাদের বিচার চান তিনি। কোটা বিরোধী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন ইফতিসাম নাসিম মৌ। কোটা বিরোধী আন্দোলনে ঢুকে পড়া বহিরাগতদের হামলায় ক্ষতির শিকার বিভিন্ন স্থাপনা দেখতে যাবার পাশাপাশি সংঘর্ষে হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে গত কদিন ধরেই বিভিন্ন জায়গায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে সকালে কোটা বিরোধী আন্দোলনে আহতদের দেখতে নিটোর অর্থাৎ পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী। মোট 272 জন ভর্তি হয়েছিলেন এই হাসপাতালে। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 196 জন। গুরুতর জখম থাকায় এখনও হাসপাতালে থাকা 76 জন ও তাদের পরিবারদের খবরাখবর নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাদের সব ধরনের সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দেন। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার পরও তারা আন্দোলন চালিয়ে যাওয়ার এই সুযোগে দুর্বৃত্তদের তাণ্ডবে বহু মানুষ আহত আর নিহত হলো। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। দেশের উন্নয়নে কাজ করে দেশকে উন্নয়নশীল মর্যাদায় আনা হয়েছে। মানুষের জীবনমান উন্নত হবার পরও কি অন্যায় তার প্রশ্ন রাখেন তিনি। কি অপরাধটা কি করেছি যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবনমান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবনমান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। এত ধ্বংসযজ্ঞ এবং আক্রান্তদের দায়-দায়িত্ব কারা নেবে সেই প্রশ্ন রেখে আর কোনো মায়ের বুক খালি হোক তা কোনোভাবেই চান না বলেন প্রধানমন্ত্রী। এরপর অগ্নিসন্ত্রাসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বনানীর সেতু ভবন এবং মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন করেন তিনি। ইফতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। গণতন্ত্র ধ্বংস করে বিএনপি জামাত ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মহাখালীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সেতু ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। রাজনৈতিক মতলবে বিএনপি জামাত
এই আন্দোলনে উপর ভর করেছে, ক্ষমতার উদগ্র লিপ্সা তাদের পেয়ে বসেছে। এজন্য আজকে তারা এখন আর গণতন্ত্র মানে না, তারা আগুন নিয়ে নেমেছে এবং আগুন সন্ত্রাস। কোটা আন্দোলনের 3 সমন্বয়কারীকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। নতুন করে আরো 8 দফা দিয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই 8 দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌক্তিক দাবিগুলো তিনি করবেন, মেনে নেবেন, কিন্তু সেই সুযোগও তারা দেয়। একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছি জানাবেন না। এইরকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন, এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে, এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে কিভাবে কি করা যাবে। রাজধানী ও আশেপাশে 4 জেলায় আজও সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ অনেকটাই কর্মব্যস্ত ছিল রাজধানী ঢাকা। গত কয়েকদিনের চেয়ে বেশি যানবাহন দেখা গেছে রাস্তায়। দূরপাল্লার পরিবহনও চলাচল করে স্বাভাবিক সময়ের মতোই। অনেক বেসরকারি প্রতিষ্ঠান অফিস খোলা থাকায় সকালে গণপরিবহনগুলোতে যাত্রীদের চাপ দেখা যায় ছুটির দিনের তুলনায় কিছুটা বেশি। এদিকে জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন চলতি সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত সরকারি অফিস চলবে। বাকি দিনগুলোর সিদ্ধান্ত পরে জানানো হবে। রাজধানী ধানমন্ডিতে একটি বাসা থেকে দেশীয় অস্ত্র, হাতবোমা ও বিপুল সংখ্যক ধর্মীয় বই উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। রাতে বিশেষ অভিযানে এসব উদ্ধার করা হয়। এই সময় ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মোহাম্মদপুর এবং ধানমন্ডি এলাকায় নাশকতায় নির্দেশদাতা হিসেবে শিবির এবং জামাতে ইসলামের সাবেক নেতাসহ 3 জনকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে রাতে এই অভিযান চালানো হয়। এটা জামাতে ইসলামের কেন্দ্রীয় এবং মহানগরের বর্তমানে অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। সাম্প্রতিক নাশকতায় তারা যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে সেই অস্ত্রশস্ত্র আমরা এই আস্তানা থেকে বেশ কিছু উদ্ধার করেছি। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় চলতি বর্ষা মৌসুমে প্রায় পর্যটক শূন্য রয়েছে রাঙ্গামাটি জেলা। এতে লোকসান গুনছেন এই খাতের ব্যবসায়ীরা। রাঙ্গামাটি প্রতিনিধি শঙ্কর হরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুর বর্তমান অবস্থা এটি। নেই পর্যটকের কোলাহল, শূন্য পড়ে আছে সেতুর পাশে ঘাটে বাঁধা টুরিস্ট বোটগুলো। পর্যটক নিয়ে হ্রদে বেড়ানোর বদলে ঘাটেই দিন কাটছে ইঞ্জিন চালিত নৌকাগুলোর। একই অবস্থা জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোর। পাহাড়ে বর্ষার রূপ দেখতে প্রতি বছর এই সময়ে ভিড় করেন পর্যটকরা। অথচ এবার দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ায় মন্দা পর্যটন ব্যবসায়। আটকে পড়া পর্যটকরা বিশেষ পাসে রাঙ্গামাটি ত্যাগ করতে পারলেও নতুন পর্যটকের দেখা নেই। কবে স্বাভাবিক হবে পরিবেশ তাও অনিশ্চিত। হতাশা নিয়ে দিন পার করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এখন আমরা অলস সময় কাটাচ্ছি, যেহেতু দেশের সংকটময় পরিস্থিতি চলতেছে। কাস্টমার একদম কম, বেচা বিক্রি নাই, বসে কি করবো, সময় কাটাচ্ছি। বর্ষা মৌসুমে আসলে অনেক টুরিস্ট থাকার কথা ছিল। সার্বিক দেশের যে পরিস্থিতির কারণে আমরা গত কদিন টুরিস্ট আসে নাই। এ অবস্থায় পর্যটন কর্পোরেশনের প্রতিদিন 50,000 টাকা করে লোকসান হচ্ছে বলে জানালেন ব্যবস্থাপক। গত শীতের কারণে আমাদের হোটেল একেবারে শূন্য হয়ে যায়। এ কারণে আমাদের প্রায় আনুমানিক গড়ে প্রতিদিন 50,000 টাকা ক্ষতি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার পর্যটন খাতে 4 কোটি টাকা ক্ষতির কথা জানালেন চেম্বার প্রেসিডেন্ট। রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন খাতে এবং পর্যটন সংশ্লিষ্ট যারা আছে সবকিছু মিলিয়ে প্রায় 4 কোটি টাকার উপরে এখানে ক্ষতি হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে আবারও পর্যটন কেন্দ্রগুলো মুখরিত হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। মাছরাঙা নিউজ ডেস্ক।
আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি ঠেকাতে আলাদা সেল খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই বিষয়ে শীঘ্রই আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। সাম্প্রতিক কোটা আন্দোলনে নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মুগ্ধর পরিবারের সঙ্গে আজ সাক্ষাৎ করতে গিয়ে এমনটি জানান শিক্ষামন্ত্রী। বলেন, আন্দোলনে নিহত শিক্ষার্থীদের সঠিক সংখ্যা বের করতে কাজ করছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান চালুর বিষয়ে মন্ত্রী জানান, সব পেশাজীবীর সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগ পাচ্ছি যে কিছু কিছু জায়গায় প্রশাসনিক হয়রানি বা আইনগত হয়রানির একটা আলোচনা এখানে এসেছে। আমরা প্রত্যেকটি ঘটনায় যেই সমস্ত শিক্ষার্থী যদি কোনোভাবে হয়রানির শিকার হয়ে থাকে, আমরা বলবো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা সকল আইনগত সহযোগিতা এবং প্রক্রিয়াগত সকল সহযোগিতা দিব। ইতিমধ্যে আইনমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করেছি এই বিষয়টি নিয়ে। আমরা খুব শীঘ্রই একটা প্রক্রিয়া তৈরি করে দিচ্ছি, যেখানে সেই সেলের সাথে যোগাযোগ করার একটা প্রক্রিয়া যাতে করে থাকে। 4 আগস্ট থেকে পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। পূর্ব ঘোষিত রুটিন আছে 4 আগস্ট থেকে শুরু হবে, আর বাকিগুলো আমরা 11 আগস্টের পরে সময়সূচি ঘোষণা করব। পরে 11 আগস্ট পর্যন্ত তো আমাদের পরীক্ষা আছে। 11 আগস্টের পরে 8টা পরীক্ষা স্থগিত হয়েছে, সেগুলো রুটিন দিব। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে চলতি মাসের শেষে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকায় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে পরশুদিন পর্যন্ত। এদিকে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বন্যার কোনো আশঙ্কা না জানালেও ভোলায় মেঘনা এবং তেঁতুলিয়া নদীর পানি বইছে বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে। আরও জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। বঙ্গোপসাগরের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর সংলগ্ন উত্তর পশ্চিম এলাকায় লঘুচাপের কারণে আগামী 30 ও 31শে জুলাই দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে সব সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাসের শেষ দুদিনে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে সোমবারের আগে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 30 তারিখ এবং 31 তারিখের দিকে বৃষ্টিপাত, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, সেই সাথে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বেশি হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের ভেতরে বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই আপাতত বন্যার আশঙ্কা নেই। বর্তমানে দেশের সকল নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গড়ে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদী এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য প্রধান নদীর পানি বিপদসীমার 1 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে আমরা লক্ষ্য করেছি যে গত 1 সপ্তাহে বৃষ্টিপাত প্রবণতা দেশে এবং দেশের জানেও কিছুটা কম ছিল। তবে মৌসুমী বায়ুর প্রভাবে আবারও এই মাসের শেষ নাগাদ বৃষ্টি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের দরুন নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি তৈরি তেমন কোনো সম্ভাবনা ঝুঁকি নেই। যদিও লঘুচাপের কারণে জোয়ারের উচ্চতা বেড়ে যাওয়ায় ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে প্লাবিত হয়ে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের কিছু নিচু এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। নিম্নাঞ্চলের যে অংশটুকু বেড়িবাঁধের বাহিরে, এটা আসলে সেটব্যাক এতই কম যে বিশেষ করে মেঘনার পারে ধনিয়া, বাক্সিপুর এলাকায়, যে ওখানে নতুন করে আপাতত বেড়িবাঁধ দেওয়ার পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে আমরা এটা ফিজিবিলিটি স্টাডি করে দেখব যে কি ধরনের কাজ হাতে নেওয়া যেতে পারে। এদিকে টাঙ্গাইল, সিলেট, চুয়াডাঙ্গা জেলা সহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া বিভাগ বলছে, আগামী কয়েকদিনে তা ধীরে ধীরে প্রশমিত হতে পারে। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগস্ট মাসে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত পটুয়াখালী 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। সংশ্লিষ্টদের দাবি, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় কেন্দ্রটি পরিবেশের উপরেও তেমন ক্ষতিকর প্রভাব ফেলবে না। প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ হাব গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালীতে জেলার দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের 31 আগস্ট। জেলার কলাপাড়া উপজেলায় রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানির যৌথ বিনিয়োগে তৈরি হচ্ছে এই কেন্দ্র। এরই মধ্যে শেষ হয়েছে জেটি, কনভেয়ার বেল্ট, টারবাইন চুল্লি, কোল্ড স্টোরেজ, স্টিল স্ট্রাকচার, বয়লার, কুলিং টাওয়ার, ওয়াটার ফিড ও জেনারেটর বসানোর কাজ। প্রায় ১৫০০ চীনা কর্মী ও ৪৫০০ বাংলাদেশি কর্মীর সমন্বয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। এখান থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হবে সেটা আমাদের 400 কেভি জিআইএস সিস্টেমের মাধ্যমে ট্রান্সমিট হবে। এই ট্রান্সমিটের জন্য যে পাওয়ার ইভিকেশন ফ্যাসিলিটির দরকার সেটা আমরা নিজেরা তৈরি করেছি। এরই মধ্যে প্রস্তুত হয়েছে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট। চলছে শেষ পর্যায়ের টেস্টিং ও কমিশনিং এর কাজ। একই ক্ষমতার দ্বিতীয় ইউনিটের কাজ দ্রুত এগিয়ে চলেছে। কয়লাটাও কিন্তু আমরা পালভারাইজ কোল ইউজ করি। পালভারাইজ কোলস হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সলিড কয়লাটা ইউজ করি না, আমরা এটাকে পাউডারের মতো করে দেন আমরা এটাকে বার্নারে দেই যাতে যেন প্রপার বার্নিংটা হয় এবং কম কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস করে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য ২০ কিলোমিটার লম্বা ৪০০ কিলোভোল্ট সঞ্চালন লাইন তৈরি করা হয়েছে। আমাদের প্রথম ইউনিটটা বিদ্যুৎ উৎপাদনের জন্য সম্পূর্ণরূপে রেডি আছে। আমরা জুলাই মাসের শেষে ব্যাকফিট পাওয়ার পেলে আগস্ট মাস থেকে প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে উৎপাদন করে জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা রাখি। এরপর পরবর্তীতে আমাদের দ্বিতীয় ইউনিট আমরা চালু করতে পারবো এবং সেখান থেকেও ডিসেম্বর মাসের মধ্যে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা রাখি। পটুয়াখালীর রাবনাবাদ নদীর তীরে ৯১৫ একর জমির উপর এই বিদ্যুৎ কেন্দ্রের প্রায় ৯০% কাজ এরই মধ্যে শেষ। কেন্দ্রটি তৈরিতে খরচ হচ্ছে ২৭,০০০ কোটি টাকা। এর আগে ২০২০ সালে জেলার প্রথম কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রা উৎপাদনে আসে। মাছরাঙা নিউজ ডেস্ক। অস্ট্রেলিয়ায় চলমান দ্বিতীয় ৪ দিনের ম্যাচে দ্বিতীয় দিন শেষে পাকিস্তান শাহিনস দলের বিপক্ষে ১৬৩ রানে এগিয়ে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। ম্যাচের প্রথম ইনিংসে ২৫৮ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ এইচপি। প্রথম ইনিংসে এরপর ৭৯ রানের লিড নেয় এইচপি দল। পাকিস্তানের দলটি প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭৯ রানে। বাংলাদেশের রিপন মণ্ডল ৪ এবং রেজাউল রাজা নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে এইচপি দল। ৩ উইকেটে ৮৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে তারা। জয় ৩৯ এবং আইচ মোল্লা ৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। দুই দলের প্রথম ৪ দিনের ম্যাচে ১৪৮ রানে জিতেছিল শাহিনস। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশের উন্নয়ন ও অর্থনীতি পঙ্গু করতেই বিএনপি জামাতের এই ধ্বংসযজ্ঞ, বললেন প্রধানমন্ত্রী। সহিংসতায় আহতদের দেখতে গেলেন হাসপাতালে। মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, জানালেন জনপ্রশাসন মন্ত্রী। অস্থিতিশীল পরিস্থিতিতে প্রায় পর্যটক শূন্য রাঙামাটি। এবং বঙ্গোপসাগরে লঘুচাপ, মাসের শেষ ২ দিন দক্ষিণ ও পূবের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা। জোয়ারের উচ্চতা বেড়ে ভোলার নিচু এলাকা প্লাবিত। এই ছিল এখনকার মতো। মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।